হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম পত্রের। তো এইখানে মূলত আহ, আজকে আজকে মূলত এই অধ্যায়টা নাম হচ্ছে মূলত মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ওকে, তো এই চ্যাপ্টারকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে তোমার ব্লক সমূহের ধর্মগুলি। যেমন এই যে এস এস পি ডি এস, ঠিক আছে। আবার একটা আছে তোমার এই যে রাসায়নিক বন্ধন সমূহ। তারপর হচ্ছে তোমার রাসায়নিক বন্ধন সমূহ, আবার ওখানে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে তোমাদের যেমন তোমাদের এখানে আছে ধরো পরমাণুর আকার, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, এইগুলো মূলত এখানে রাসায়নিক বন্ধনে লাগে। আর 3 নাম্বার হচ্ছে আমার হচ্ছে যে কি সংকরায়ন, হাইব্রিডাইজেশন বেশি বলো। ওকে, 4 নাম্বার হচ্ছে না ফাজানের নীতি, এটা সবার লাস্টে পড়বো। হ্যাঁ, এগুলো আছে মূলত পার্টগুলো, তোমাকে এইগুলো ভাগ করা যায়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমার কি সংকরণটা সবচেয়ে মোস্ট 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 ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রাসায়নিক বন্ধন, এখানে ডি অরবিটাল সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে কক্ষের জন্য আছে। তো আজকে আমরা এগুলো নিয়ে মূলত আলোচনা করবো। তারপর রাসায়নিক বন্ধন, এটা মাঝে মধ্যে এসে থাকে। হ্যাঁ, আর ডিটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আছে, এটা একটু জাস্ট বললে বা আছে, প্রায় আছে এই আর কি সেটা মতো। তো আজকে আমরা দেখবো হচ্ছে মূলত আহ আজকে মূলত এটা আমরা আলোচনা করবো। ওকে, আচ্ছা চলো শুরু করা যাক। আচ্ছা, এটা শুরু করার আগে আমি যদি একটা জিনিস আলোচনা করি, কোনটা কোন ব্লকে কোন গ্রুপে বলে, এটাকে সবাই আইডেন্টিফাই করতে পারি। তো এটাকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই, আমরা একটু একটা উদাহরণ দেখি এবং একটা ইয়ে দেখি। সাপোজ আমি একটা সূত্র না, just আমি একটা ফর্মুলা আকারে বলি যে আহ, পর্যায় সংখ্যা হচ্ছে আপনার ধরেন বললো যে সোডিয়ামের পর্যায় সংখ্যা কত, ঠিক আছে। সোডিয়ামের পর্যায় সংখ্যা আমি ইলেকট্রোমিনিস্ট্রি আমি দেখি 1:2:2 2p 6, আচ্ছা 2p, হ্যাঁ 3s আসবে না। ঠিক আছে? এখান থেকে যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা আছে না, হ্যাঁ, এটাকে আমরা মূলত পর্যায় সংখ্যা নির্দেশ করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। প্রধান এটা হচ্ছে, পর্যায়, পর্যায় সংখ্যা। আর হচ্ছে আমি যদি এই যে এখানে যে ওয়ান, হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় করে, এগুলা কিছু ফর্মুলা বা ইয়ে আছে, নিচে আছে, আমি এগুলো এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, আমি প্রথমে যদি বলে নিই যে এস ব্লক। ওকে, এস ব্লকের ফর্মুলাটা হচ্ছে মনে করি যদি সর্বোচ্চ যদি আমার এস অরবিটাল থাকে, এই অরবিটালের যে এস অরবিটাল থাকে যেটা, হ্যাঁ, অরবিটালের যে তোমার উপরে যে সংখ্যাটা থাকে, হ্যাঁ, যে এস স্কোয়ার বা S1, এটাই হচ্ছে তোমার আমার এস অরবিটালের গ্রুপ সংখ্যা, ঠিক আছে, গ্রুপ সংখ্যা। পর্যায় সংখ্যা সবসময় হবে আমার মূলত ওই যে আমি ইলেকট্রোমিনিস্টটা করলাম তার সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটাই হবে, বা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হবে আমার পর্যায় সংখ্যা। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন। আমি আসবো বলবো, হ্যাঁ। আচ্ছা, আপনাকে পি ব্লকটা হচ্ছে যে এটা এরকম থাকবে যে আহ, এরকম ইলেকট্রোমিনাস ফর্মুলাটা থাকবে। হ্যাঁ, এই দুটার যে যোগফল হবে এটা হচ্ছে পি ব্লকের গ্রুপ সংখ্যা, গ্রুপ নাম্বার। ওকে, ওকে, সো আমরা একটা জিনিস লক্ষ্য করি। আহ,
এরপর আসি আমরা ডি ব্লক। ডি ব্লকের সাথে ডি অরবিটালে যেটা থাকে, ডি ডি ব্লক মানে ডি 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 অরবিটালে যেটা ইলেকট্রন সংখ্যা থাকে সেটা হচ্ছে মানে ডি ব্লকের ইলেকট্রন সংখ্যা 8 থেকে 10। এটা হচ্ছে মানে মূলত গ্রুপ সংখ্যা নির্দেশ করে। এফ ব্লকও সেম, বাট এফ ব্লক খুব একটা লাগে না, ঠিক আছে? আমি এফ ব্লকটা আর দেখাচ্ছি না। তো আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি। তারপর সোডিয়ামটা আমি যদি নির্ণয় করি, সোডিয়ামটা আমি দেখাই আরেকবার। তাহলে এখানে লাগবে NH2, 2S2, 2P6, 3S1, ওকে? এইটার ক্ষেত্রে আমি যদি নির্ণয় করি, পর্যায় হচ্ছে 3, অবভিয়াসলি পর্যায় 3 আসবে এখানে। আর যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করি, যেটা এস অরবিটাল বলছিলাম, এস এস এর মধ্যে আসে যেহেতু, তাহলে এখানে গ্রুপ সংখ্যা চলে আসবে, এটা গ্রুপ, ওকে? আর এটা হচ্ছে পর্যায়। আচ্ছা, এরপরে আমি আরেকটা উদাহরণ দেখাই ক্লোরিনের ক্ষেত্রে। 2P6, আরটা হচ্ছে 3S2, হ্যাঁ, 14, আরটা হচ্ছে 3P5, ওকে? তো এখানে পর্যায় সংখ্যা অবভিয়াসলি 3 হবে। আর গ্রুপ সংখ্যা হচ্ছে, যেহেতু পি অরবিটালের ক্ষেত্রে হবে, এখানে হবে মূলত পি অরবিটালের ক্ষেত্রে কিন্তু 10 হবে। মানে আগের যদি আমার যে যদি সবগুলা যোগফল যদি 10 হয়ে যায়, ঠিক আছে? তা তার সাথে যেটা আসবে সবগুলাই যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো 6 2 কত, এর পাশে 10 হয়ে গেছে না? এখানে 10। আর বাকি যেটা এখানে আমাকে অ্যাড করে দিতে 5 প্লাস 2, তাহলে আমার 17 আছে। ক্লোরিনের গ্রুপ নাম্বার হচ্ছে 17। ঠিক একইভাবে আমি আবার পি অরবিটালে একটু ঝামেলা করে মাঝে মধ্যে, তোমাদের আমি জাস্ট দেখাচ্ছি আরেকটা। 1s2, 2s2, 2p6, আর 3s2, 3p6, ওকে? এখানে দেখো 10 হয়ে যাচ্ছে না, এখানে 4 আর এখানে 10। তাহলে এখানে সর্বোচ্চ পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 3। আর হচ্ছে এখানে গ্রুপ নাম্বার হচ্ছে 10 প্লাস 8, 18। হ্যাঁ, মানে এই যে এস আর পি অরবিটাল আগে আগের যেগুলো তোমার আছে, যেগুলো যে যখন যদি 10 হয়ে যায়, সেটা মনে করো পি অরবিটাল, ঠিক আছে? পি অরবিটাল সূত্র এটা খুব হাজারি নাক বইয়ের একটা বইয়ে আছে, যে দেখবে যে পি অরবিটাল মানে আগের দুইটা আগের সবগুলা পি এস আর শেষে এস আর পি অরবিটালের আগে আগের গুলা যদি তোমার যোগফল যদি 10 হয়ে যায়, সেক্ষেত্রে তোমার এটা পি অরবিটালের মধ্যে পড়ে যায়। আচ্ছা, তো আমি এখন আরেকটা আসছি যে গ্রুপ ধরুন আমি ইয়েটা দেখাই যে পি অরবিটালের ক্ষেত্রে আমি নিউক্লিয়ারটা দেখাই। নিউক্লিয়ারটা যদি দেখাই, তাহলে এখানে এটা ইলেকট্রন কি হবে, 1s2, 2s2, 2p, 2p, 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে 3p6, 3d8, আরটা হবে 4s1। আচ্ছা, ডিআরএস ডি অরবিটালের মধ্যে ডিআরএসটা আছে এখানে, এই যে এক আর দুই, এটা তোমার গ্রুপ নাম্বার হচ্ছে কত? আহ, 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 এখানে হচ্ছে গ্রুপ নাম্বার 10 হবে গ্রুপ, কারণ এই দুইটার যোগফল। আর সর্বোচ্চ পর্যায় সংখ্যা 4, এটা হচ্ছে তোমার পর্যায়। আই হোপ সবাই বুঝতে পারছে। মানে ডিআরএস থাকলে ডি অরবিটাল, পিআরএস তার আগে যদি 10 থাকে তাহলে সেটা কি বলে, পি অরবিটাল। এইগুলো মূলত আমি পড়াচ্ছি মাঝে মাঝে এমসিকিউ তে এসে ক খ তে মাঝে এসে জন্য আমি দেখাচ্ছি। এগুলো খুব বেশি ডিফিকাল্ট না, পারবা। এটা এই টপিকটার জন্য আমি হাজারি নাগের বইটা ফলো করতে বলছি। এই যে এই টপিকটা কোন এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, হাজারি নাগের বই সুন্দর করে লেখা আছে, ওকে? আচ্ছা, তো আমি আজকে এটুকুই দেখালাম। এখন আমি মূল পর্যায়ে চলে যাই, যেটা হচ্ছে পি এস অরবিটালের ধর্মগুলি সম্পর্কে, ওকে? আচ্ছা, আমি এস অরবিটাল ধর্মগুলো যাওয়ার আগে, আচ্ছা আমাকে বলতে পারবে এস অরবিটালের মৌলগুলো কোনগুলো? আচ্ছা, এস অরবিটালের মৌলগুলো হচ্ছে যে তোমার যার ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে যাদের গ্রুপ 1 আর 2, ঠিক আছে? হ্যাঁ, গ্রুপ 1 আর 2 যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে মূলত এস অরবিটাল, এস এস ব্লক বা সরি এস ব্লক হবে, অরবিটাল না, কিন্তু এস ব্লকের মৌলসমূহ হবে এখানে। হ্যাঁ, মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলসমূহকে বলা হয় তোমার হচ্ছে অ্যাসেপ্টরের মৌলসমূহ, ওকে? তো এখানে মূলত ইলেকট্রন বিন্যাসগুলো হবে তোমার মূলত যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হবে, যোজ্যতা স্তরের হবে NS1 অথবা NS2 হবে, ওকে? NS অরবিটাল, এই দুটো হবে। আচ্ছা, তো এখানেকার মূলত অরবিটাল তোমার সবগুলো 13টা গ্রুপ, আর হিলিয়াম সহ আছে তোমার 14টা।
ওকে, 14টা মৌল। গ্রুপ 1 আর 2 মিলে 13টা, তো হিসাব করে রাখবা। আরেকটা হচ্ছে হিলিয়াম, মানে এইটা মিলে মোট এসআর গ্রুপ 14টা মৌল থাকে। Okay, ঠিক আছে, এটা হচ্ছে এগুলো এমসিকিউ থাকে। আচ্ছা, আমি যদি একটু বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করি, তাহলে আমি যদি দেখি যে বৈশিষ্ট্যগুলো কি আছে। ওকে, আমি যদি একটা এক নম্বর বৈশিষ্ট্য যেটা দেখি, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার এগুলা, ওরা হচ্ছে তোমার ক্ষার আর মৃৎ খাদ ধাতু। হ্যাঁ, ক্ষার ও মৃত খাদ ধাতু। এখান থেকে একটা প্রায় 6 নাম্বার একটা কোয়েশ্চেন থাকে যে এস অরবিটালের মৌলগুলোকে খাদ ধাতু কেন বলা হয় অথবা মৃৎ খাদ ধাতু কেন বলা হয়। এটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে, যে খাদ ধাতু হচ্ছে যে এরা হচ্ছে তোমার পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে সবল ক্ষার ধাতব হাইড্রোক্সাইড বা H2 গ্যাস উৎপন্ন করে। সাপোজ আমি হ্যাঁ, এটাকে আমি যদি খাদ ধাতু কেন বললাম, আমি একটু যদি সংক্ষেপে লিখি, আম, পানির সাথে যদি এরা বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে সবল ক্ষার ধাতব হাইড্রোক্সাইড, H2 গ্যাস। আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি। সাপোজ ধরো, হ্যাঁ লিথিয়ামের তো ধরি, লিথিয়াম প্লাস পানি, ঠিক আছে। তাহলে এটা মানে কত, LiOH প্লাস পানি। হ্যাঁ, এখানে H2 আছে যেহেতু, Li আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, 2 হ্যাঁ 2 দিয়ে গুণ করে দিতে পারি। হুম, হ্যাঁ এই যে এটা হচ্ছে তোমার সবল ক্ষার। এই যে আমি বললাম না, যে একটা সবল ক্ষার উৎপন্ন করবে H2 গ্যাস উৎপন্ন করে, H2 গ্যাস। এই কারণে এগুলোকে খাদ ধাতু বলা হয়। ওকে। আচ্ছা, মৃৎখাত ধাতু কেন বলা হয় এদেরকে মৃৎখাত ধাতু? আচ্ছা, মৃৎখাত ধাতু হচ্ছে গ্রুপ এক, গ্রুপ, আচ্ছা খাদ ধাতুগুলোকে বলা হয় গ্রুপ 1 এর ক্ষেত্রে। হুম, আর এটাকে গ্রুপ 2 এর ক্ষেত্রে বলা হয়। এখন গ্রুপ 2 এর গুলাকে কেন মৃৎখাতের ধাতু বলা হয়? আচ্ছা, গ্রুপ 2 এর মৌলগুলোকে এই কারণে মৃৎখাত ধাতু বলা হয়, কারণ হচ্ছে এই ধাতুগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম হচ্ছে তোমার লবণ মাটিতে বা মাটিতে পাওয়া যায়। এগুলো ধীরে ধীরে তোমার ধাতব হাইড্রোক্সাইড খারাপ গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, মানে হচ্ছে মানে এগুলোর মধ্যে তোমার বলতে হবে যে এরা পানির সাথে বিক্রিয়া করে। হুম, পানির সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড ক্ষারক ও আরেকটা আছে H2 গ্যাস উৎপন্ন করে। তো এখানে যদি আমি একটা উদাহরণ যদি দেখি, ক্যালসিয়াম প্লাস পানি। হ্যাঁ, এই যে ঠিক ইয়ার মতো, এই যে গ্রুপ 1 এর মতোই এই জিনিসটা বিক্রিয়াটা হচ্ছে। Sorry, okay. এই যে ব্যাখ্যাটা সেম ব্যাখ্যা একই, বাস একটা কোনটাকে তোমার গ্রুপ 2 এর ক্ষেত্রে মিথ্যা, গ্রুপ 1 এর ক্ষেত্রে তোমার ঘাত ধাপ। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা মূলত এটাই। আচ্ছা, আমি যদি আরো কিছু যদি আমি বৈশিষ্ট্য যদি লক্ষ্য করি, যেমন আমি এস ব্লকের মৌলসমূহ হচ্ছে মূলত নরম নমনীয়, এগুলো বই আছে, নরম ও নমনীয়। ওকে, তারপর হচ্ছে আহ এই মানে ধাতুগুলো সর্বজনীন NS1 আছে না, এই যে রাষ্ট্রের জটিল, এর একটা ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ ইলেকট্রন ত্যাগ করে কি করে, ইলেকট্রন ত্যাগ করে তারা একক ধনাত্মক আয়নে পরিণত হয়। হ্যাঁ, একক ধনাত্মক আয়ন, এটা হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে। আর NH2 এর ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা লাস্টে 2টা ইলেকট্রন ত্যাগ করে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়।
ওকে। আচ্ছা। আবার এরা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক চুম্বক ক্ষেত্রটা আকর্ষিত কারণ হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকে না ওদের। ঠিক আছে, ক্যাটায়ন সময় এদের বিজোড় ইলেকট্রন না থাকার কারণে মানে বিজোড় নাম্বার সংখ্যক চুম্বক ক্ষেত্র দ্বারা বা ডায়াম্যাগনেটিক যেগুলি বানায় চুম্বক ক্ষেত্রটা আকর্ষিত হয়। ওকে। এরা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বইয়ে আছে তোমরা বলে একটা তীব্র ধনাত্মক তীব্র ধনাত্মক মৌল তীব্র তীব্র তড়িৎ ধনাত্মক হবে এটা। হ্যাঁ, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। ওকে। তারপর হচ্ছে আরেকটা ইনফরমেশন দেখবে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম পাতে সবগুলো কিন্তু শিখা সিকোয়েন্সিন বানায় শিখা উৎপন্ন করে এটা তোমরা এই যে বই আছে পড়ে নিও একটা ব্যাখ্যাটা দেখাটা ইজি যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ব্যতীত কেন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ধাতুর মধ্যে এদের পরমাণু আছে আকারে ছোট এদের নিউক্লিয়াস দ্বারা হচ্ছে ইলেকট্রন অধিক আকৃষ্ট হয় ফলে এদের আয়নীকরণ বিভব যে আছে তাদের এস অরবিটালের চেয়ে সবচেয়ে বেশি হয়। বুনছেন এসব বুনছেন শিকার মাধ্যমে এসব চাপের যে ইলেকট্রন উজ্জীবিত হয় এসব উজ্জাপিত আমার উচ্চ শক্তি স্তরে পৌঁছতে পারে না যে কারণে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের ধাতুগুলো কোনো ধাতু এটা একটু এই যে বেরিলিয়াম একটা কোশ্চেনটা লিখে দিই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন তারা শিক্ষায় বর্ণ সৃষ্টি করে মানে ব্যতীত অন্য এক ব্লক মৌল বুনছেন শিক্ষায় বর্ণ সৃষ্টি করে। সৃষ্টি করে হ্যাঁ এই ইনফরমেশনটা যে খরাকার আসলে কেন যে উচ্চতর সিদ্ধান্ত এটা আমি পিডিএফ অ্যাড করে দিব করে নিই ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট মাঝে মধ্যে আসে পরীক্ষা ওকে আচ্ছা তো এখানে এস ব্লক মনে সময় আর তেমন কিছু আছে বলে আমার মনে হয় না আর বাকি তো বই থেকে রিডিং করে নিয়ে জাস্ট প্রায় আছে মানে এমসিকিউতে বা কোথাও কোথাও মাঝে মধ্যে থাকে এমসিকিউতে এই কটা ইনফরমেশন দিতে থাকে বাকি জাস্ট বা বুঝতে যেখানে যে কেন নাইট্রেট কার্বোহাইড্রেট লাগে না যদি ও ধাতু আয়নিক যৌগ তারপর হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন পানি সহ বিক্রিয়া এগুলো এমসিকিউতে আছে বাট আই থিঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরও আচ্ছা আর হচ্ছে আহ, আর মনে হয় যেন এস ব্লকে তেমন কিছু নাই এখানে থেকে মূলত এক কোশ্চেন আছে যে যে গ্রুপ একে কেন ক্ষার গ্রুপ একে কেন মিথ্যা ধাতু বলা হয় যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লক মনে বিনসেন থেকে ইজিটা কোশ্চেনই মোটামুটি বেঁচে যেতে থাকে আচ্ছা তো আমরা একটা একটু মুভ করি পি ব্লক মৌলসমূহের দিকে এখানে একটা জিনিস উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে এস আর পি ব্লক মূলত প্রতিনিধি মৌল বলা হয় এটা কেন মাঝে মধ্যে আছে যেটা হলো প্রতিনিধি মৌল কারণ হচ্ছে এটা সাধারণ নিয়ম ইলেকট্রন বিন্যাস করে করে আর আহ্বান মেনে চলে এই দুটা মূলত এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে এসআরপি ব্লক মূল হুম মানে যে ইলেকট্রন সমূহ তাদের মধ্যে আব্বাও ইত্যাদি ব্যবহার মেনে চলছে এই কারণে এদেরকে বলা হয় আম, আছে এসআরপি ব্লক মূল প্রতিনিধি মূল বলা হয় আচ্ছা আরেকটা আমি একটা ইনফরমেশন করতে চাই ব্লকের ক্ষেত্রে যে এখানে একটা বিশেষ যে লক্ষণীয় যে সোডিয়াম তো তোমার এন প্লাস গঠন করে মাঝে মধ্যে কোশ্চেন আছে সোডিয়ামের ক্ষেত্রে যে সোডিয়ামের ক্ষেত্রে এন এ প্লাস গঠন হয় আর কিন্তু Na2 প্লাস হয় না এটা জাস্ট ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসে দেখাই দিলে হবে ইলেকট্রন বিন্যাসে দেখাই দিলে হবে যে Na2 প্লাস কেন হয় না যে তাদের সক্রিয়তা কি কেমন সক্রিয়তা এগুলো হ্যাঁ আবার Mg2 প্লাস গঠন করে Mg2 প্লাস কেন হয় না ইলেকট্রন বিন্যাসে
যেটা দেখাই দিলে হয়ে যাবে। আইএফসি যে ব্যাখ্যা করতে পারো। ওকে। আচ্ছা, এই হলো মূলত আমার এস ব্লকের যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি বলে দিলাম। আচ্ছা, আমরা আস্তে আস্তে মুভ করে হচ্ছে পি ব্লকের ক্ষেত্রে। পি ব্লকের মৌলসমূহ হচ্ছে তাদের কাকে বলা হয় যে পি ব্লক হচ্ছে তোমার গ্রুপ। আচ্ছা, পি ব্লকের ক্ষেত্রে আমি যদি আজকে বলা হয় পি ব্লক, পি ব্লক বলা হয় গ্রুপ। গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। এবং এই গ্রুপটা খুবই তাৎপর্যপূর্ণ গ্রুপ, কারণ হচ্ছে এই গ্রুপে সব মৌলগুলোই মূলত স্থান পেয়েছে বিভিন্ন বিশেষ চালকোজেন, তারপরে হ্যালোজেন ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য এখানে মূলত এগুলো স্থান পেয়েছে। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, আমরা যদি বৈশিষ্ট্যগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আম, ধরো এই ব্লকের মৌলগুলোর মধ্যে ধাতু আছে, গ্রাফাইট আছে। ওকে। হ্যাঁ, এদের মধ্যে ধাতু গ্রাফাইট মানে কার্বনের বহুরূপিতার জন্য রাহু গ্রাফাইট। তারপর হচ্ছে এদের হচ্ছে তড়িৎ গ্রুপ, এগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক ধাতু, আর হচ্ছে তড়িৎ তড়িৎ ঋণাত্মক অধাতু। এরা হচ্ছে এইসব মৌলসমূহ হচ্ছে তড়িৎ ধনাত্মক ঋণাত্মক অধাতু। আচ্ছা, এরা হচ্ছে মূলত সমুদ্র যৌগ। পি ব্লকের মৌল হচ্ছে নিজেদের মধ্যে সমুদ্র যৌগ গঠন করে। আর ধাতুর সাথে এরা আয়নিক যৌগ গঠন করে। এটা মানে যেহেতু বোঝাচ্ছে যে সমুদ্রের গঠন, কারণ এর মিশ্রণ অধাতু, এই যে কথাটা বললাম না, নিজেদের মধ্যে হয় তারা সমুদ্র দিয়ে বাড়তেছে আয়নিক। এই যে আয়নিক যৌগ কেন সবাই 99% এই ক্লাসটা আর ডিটেলস জানতে পারবে। সমুদ্র হচ্ছে ধাতু ও ধাতু মিলে যে বন্ধন হচ্ছে আয়নিক, আর সমুদ্রের অধাতুর মধ্যে যে বন্ধনগুলো সেগুলো মূলত সমজাতি। এটার থেকে এটা ব্রিফ এক্সপ্লেনেশন এই সামনের অধ্যায়, সামনে যে আমার 7টা টপিক আছে এগুলোই পড়বো। ওকে। আচ্ছা, এখানে এই দুইটাই মূলত কয়টা, আর একটা হচ্ছে এদের মধ্যে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। আর হচ্ছে আর উম, এরা আবার এই যে হ্যালোজেন, তার হ্যালোজেন আছে যে এদের মধ্যে গ্রুপ 17 তে হ্যালোজেন বলা হয়। এইদেরকে বলা হয় তারা এখানে তোমার লবণ লবণ আছে, মানে লবণাক্ত মৌল থাকে, যেমন গ্রুপ 17 এখানে আবার আছে হ্যালোজেন। এই জন্য লবণায়ন যেগুলো বলা হয় লবণায়ন। হ্যাঁ, এখানে আর তা হচ্ছে চালকোজেন একটা আছে গ্রুপ গ্রুপ 16 যেগুলা ক্যালকোজেন বা চালকোজেন ক্যালকোজেন হবে না, ক্যালকোজেন, কারণ হচ্ছে এরা আকরিক সৃষ্টি করে। হুম, এর জন্য হচ্ছে আকরিক সৃষ্টি করে, এগুলোকে ক্যালকোজেন বলা হয়। আরটা হচ্ছে পি ব্লকের তো যেহেতু সবগুলাই অধাতু, ম্যাক্সিমাম ধাতু আর ধাতু। ঠিক আছে। এদের হচ্ছে কিছু কিছু মৌল আছে যেমন বেরিলিয়াম, সিলিকন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার গ্রেনাইট, অ্যাস্ট্রোনাইট, এসব মৌলের ক্ষেত্রে এরকম আরো 7টা মৌল আছে। আছে মৌল আছে যাদের ধাতু ও ধাতু উভয় ধর্ম প্রকাশ পায়। ইয়াস আছে, তারপর আমি যেটা একটু উল্লেখ করি এসপি, তারপর হচ্ছে পিই, তারপর হচ্ছে এটি। হ্যাঁ, এরকম 7টা মৌল ধাতু ও ধাতু উভয় বৈশিষ্ট্য প্রকাশ পায়।
এদেরকে এজন্য বলা হয় অপধাতু মেটাল, অপধাতু, হ্যাঁ, অপধাতু বলা হয়। এগুলো এমসিকিউতে আসছে যে অপধাতু কোনগুলা, বা মেটালাইট কোনগুলা। হ্যাঁ, এগুলো মেটালাইট বলা হয়। এগুলো মূলত বৈশিষ্ট্য, কোনো বৈশিষ্ট্য নাই। হ্যাঁ, আমরা এখন কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো দেখবো, যেগুলো হচ্ছে প্রায় ক্ষয়ের মধ্যে থাকে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা প্রশ্ন হচ্ছে পি ব্লকের মৌলসমূহের, সেটা হচ্ছে যে আমার সবাই জানেন অ্যালুমিনিয়াম পি ব্লকের মৌল, হ্যাঁ, পি ব্লক। তো এটা বলছে অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণ হচ্ছে মূলত, এর জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী। হ্যাঁ, কারণ কি, যে অ্যালুমিনিয়াম সালফার হচ্ছে একটা এমন একটা লবণ যা তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে মৃদু ক্ষারক এর সংযোগ রয়েছে। হ্যাঁ, এখন আমরা জানি যে অসম শক্তির এসিড এসিড ও ক্ষারের মধ্যে যে আদ্র বিশ্লেষিত হয়, যে অসম শক্তি এসিড ও ক্ষার উৎপন্ন হয়। তো এই প্রেক্ষিতে যে অ্যালুমিনিয়াম সালফেট আদ্র বিশ্লেষিত হয় যে দুইটা ধাপে ঘটে। হ্যাঁ, এই মানে একটা হচ্ছে তোমার আহ দুইটা ধাপ যদি দেখায় যে কেন সেটা অম্লধর্মীয়, সেটা হচ্ছে এখন L2 মাইনাস। হ্যাঁ, এই কেন তারা অম্লধর্মী। আর হচ্ছে আরেকটা হচ্ছে যদি আমি ইয়া করি, এই যে দুইটা বিক্রিয়াকার দেখা দিবে, এই যে এখানে যে তোমার আম, প্রথমে জলীয় দ্রবণে তারা অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত হয় তোমার এল অ্যালুমিনিয়াম আর হচ্ছে সালফাইড আয়ন উৎপন্ন করে। তো আবার পানি যে আছে, পানিটাও তোমার সেম ভাবে এই যে এইচ প্লাস আর ওএইচ মাইনাস, তারা যেটা নিজেদের সামেশন করে দেখা যাচ্ছে যে আহ, সাথে হচ্ছে মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আবার সালফিউরিক অ্যাসিড, সালফাইড উৎপন্ন হচ্ছে, যে কারণে সেটা আমার ইয়ে হচ্ছে কি বলে অম্লধর্মী হয়ে যাচ্ছে। হুম, মূলত হচ্ছে অসম অ্যাসিড আর অসম ক্ষারের যে আদ্রবীজ বিশিষ্ট অ্যাসিড ক্ষারের যে অসম শক্তি অ্যাসিড আর ক্ষার উৎপন্ন হবে, এই অ্যাসিড হচ্ছে মূল একটা বিরোধক। আচ্ছা, আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে Cl3 ডাইমার গঠন করে। হুম, এটা কেন আমি বলি, এই যে L Cl3 এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড, ঠিক আছে? এই লুইস অ্যাসিড বা লুইস ক্ষার যে মতবাদ, এগুলো আমার সেম ব্যাপারে ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো। ওকে, লুইস অ্যাসিড, তারপরে অ্যাসিড ক্ষার মতবাদ, এসব পুরোটা আমরা জাস্ট মনে রাখি। হ্যাঁ, এটা একটা ইলেকট্রন ঘাতক একটা অণু। হ্যাঁ, উচ্চ তড়িৎ ঋণাত্মক হচ্ছে তোমার ক্লোরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক একটা মূল। হ্যাঁ, উচ্চ তড়িৎ ঋণাত্মক ঋণাত্মক মূল। হ্যাঁ, উচ্চ তড়িৎ ঋণাত্মক মূল। এই উচ্চ তড়িৎ মূল আকর্ষণে তোমার ওই ক্লোরিন পরমাণু আকর্ষণে অ্যালুমিনিয়াম পরমাণুর চারদিকে তোমার একটা কয়েকটা ইলেকট্রন ম্যাগ আকর্ষণ, এই ইলেকট্রন ম্যাগ গুলো ক্লোরিনের দিকে স্থানান্তরিত হয়, একটা ঘাটতি সৃষ্টি করে। ফলে আমার যে ক্লোরিন যে পরমাণুর যে অবরোধিত যে মুক্ত ইলেকট্রন গুলো আছে, এই জোর দ্বারা অ্যালুমিনিয়াম সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে, যে কারণে এর সেলটি ডাইমার গঠন করে। হ্যাঁ, আমি চিত্রটাকে যদি তোমার জিনিসটা একটু এক্সপ্লেন করি, সাপোজ এই যে এখন আমি অ্যালুমিনিয়ামটা এখানে অ্যালুমিনিয়াম এই যে দুটো অ্যালুমিনিয়াম করছো, এই যে দুটো সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। হুম, এই যে আমি বলি, এখানে যে এই যে ক্লোরিন আছে, তুমি উত্তর কথা পরমাণুর সাথে এই যে অ্যালুমিনিয়ামের চারদিকে ক্লোরিন ম্যাগগুলো এই যে স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ, এই স্থানান্তরিত একটা ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতির ফলে দেখা যাচ্ছে যে
ক্লোরিন পরমাণুর বিপরীত যে মুক্ত যে ইলেকট্রন গুলা অ্যালুমিনিয়ামের চারপাশে এসে একটা সন্নিবেশ বন্ধন এই আকার প্রকাশ করে। এটা সন্নিবেশ বন্ধন যেটা মিশাচ্ছে তাহলে এল সাথে কটা আছে এখানে, কটা এই যে এখানে আছে এক, দুই, তিন, মোট হচ্ছে তোমার আটটা। এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা। হ্যাঁ, ছয়টার মতো আছে, ঠিক আছে। ছয়টা সন্নিবেশ বন্ধন এখানে আছে। দুটো সন্নিবেশ বন্ধন, দুটো দুটো একাকিন থাকে, দুটো দুটো সন্নিবেশ বন্ধন মিলে তারা এল অণুর সাথে যুক্ত হয়ে তার ডাইমার গঠন করে। এটা মূলত এটা একটা ব্যাখ্যা। আমি এটার যে মূল যে মেন ব্যাখ্যা আমি পিডিএফ শেয়ার করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে মূলত মেন ব্যাখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি একটু আগাই, সেটা হচ্ছে তারপরে এটার কারণ হচ্ছে এই যে এল3 প্লাস উচ্চ চার্জের কারণে ব্যাপক প্লায়ন সৃষ্টি হবে এখানে। হ্যাঁ, আবার সময় বৈশিষ্ট্য লাভ করে এটা। পরে এই যৌগটা আবার এল2সিএল6 হিসেবে মানে তোমার একটা লেয়ার বাই লেয়ার সজ্জিত হয়ে তারা দুর্বল একটা ভ্যান্ডারওয়াল বল আকর্ষণ যুক্ত থাকে, সহজে এবল আকর্ষণ হয় বলে, অতিক্রান্ত হয় বলে তারা এল সিএল থ্রি অণুগুলো বিচ্ছিন্ন হয়ে বাষ্পে পরিণত হয়। এই যে কৈদ বিন্দুর যে বাষ্প এতই বৃদ্ধি পায় যে বায়ুমণ্ডলের চাপ অতিক্রম করে এল সিএল থ্রি, এটার কোনো আম, তরল ভৌত অবস্থা থাকে না, এটার সমস্যা হচ্ছে কোনো তরল ভৌত অবস্থা থাকে না। হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো রাখবো, এটা আমি জাস্ট শেয়ার করে দিই পিডিএফ এ, দেখে নিও। আচ্ছা, তো আর কি কি এটার বৈশিষ্ট্যগুলো আমি যদি বলি। আচ্ছা, এটা একটা হচ্ছে যে এই যে লেডের বিক্রিয়া। লেডের বিক্রিয়াতে এটার একটা লেড হচ্ছে পিবি, এটা খাওয়া লেড, পিবি লেড বলা হয়, পিবি এটাকে লেড বলা হয়। এটা হচ্ছে লেড। এটা বিষক্রিয়া বিষ একটা বিষক্রিয়া ঘটায়। হুম, তো এখানে বললো যে বিভিন্ন যে এটার সাথে পানি বিক্রিয়া মাঝে মধ্যে আছে, পিবি প্লাস পানি বিক্রিয়া করে আছে, পিবি আরেকটা হচ্ছে পানি। হ্যাঁ, লেডের বিক্রিয়াটা মাঝে মধ্যে আছে। হ্যাঁ, আর ক্যাটিনেশন, ক্যাটিনেশন হোয়াট ইজ ক্যাটিনেশন? ক্যাটিনেশন একটা কার্বনের একটা ক্যাটিনেশন হচ্ছে কার্বনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে কোন একটা মৌল কার্বনের একটা বৈশিষ্ট্য। ক্যাটিনেশনটা কি, যে মৌলগুলো একটা কোনো মৌলের পরমাণু সমূহ সমূহগুলো পরপর যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের ক্যাটাইনেশন। হ্যাঁ, সাপোজ যে কার্বনের যে ক্যাটাইনেশন পরমাণুগুলো চলছে, তারা আবার এই যে কোন দ্বিবন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত ক্যাটাইনেশন। হ্যাঁ, ক্যাটাইনেশন ধর্মটা একটা মাঝে মধ্যে আছে। ক্যাটাইনেশন কি? হ্যাঁ, ক্যাটাইনেশন ধর্মের কারণে বিভিন্ন দৈর্ঘ্য, আকার, আকৃতি বা বিভিন্ন যৌগের যৌগ গঠন করতে পারে এদের অস্বাভাবিক আছে। হ্যাঁ, এগুলো মূলত। আচ্ছা, আর আছে মানে কার্বনের দুইটা বহুরূপিতা আছে। হ্যাঁ, কার্বনের পরিবর্তে টিনের তিনটা বহুরূপ প্রকাশ করে। আর হচ্ছে তোমার কার্বনের একটা প্রায় আছে, কার্বনের বহুরূপ। তো দুইটা, একটা আছে গ্রাফাইট। হুম, আচ্ছা, এই গ্রাফাইটটা হচ্ছে তোমার কার্বনের একটা রূপভেদ, বিশাল একটা রূপভেদ। তো এটা ক্যালস কাঠামোয় এদের মাঝে মধ্যে এটা sp2 বন্ধন আকারে থাকে। মানে সংকলনটাকে sp2। আর হচ্ছে হীরকটা হচ্ছে sp3। এইটা প্রায় এমসিকিউ থেকে sp2 কোন কোনটা কি সংকলন কি কি, ঠিক আছে। তো গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে চতুর্দিক যেটা কার্বনে তিনটা sp2 মিলে অরবিটাল গঠন করে ক্যাটাইনেশন গুলো পরপর সরলকোণীয় হবে। এটা হচ্ছে সরলকোণীয়, গ্রাফাইটটা হচ্ছে সরলকোণীয় হবে না, সিক্সটা কোণীয় হবে এটা তৈরি হয়। আর হচ্ছে বিপুল সংখ্যক, এটা আবার এমসিকিউর জন্য পড়বা যে কেন কোনটা ষড়যন্ত্র কি কি। আর হচ্ছে হীরকের ক্ষেত্রে চতুস্তলক, মানে হীরকের ক্ষেত্রে চারটা স্তর মিলে তারা একটা কেটিনেশন গঠন করে। চতুস্তলক একটা বৃহদাকার তোমার ত্রিমাত্রিক স্ফটিক কাঠামো, করে এক কাঠামো চারটা সিস্টে চারটি কার্বন পরমাণু, কেন্দ্রীয় চারটি কার্বন সাথে চারটি সমযোজী বন্ধন গঠন করে।
আর এটার একটা ন্যানোমিটার থাকে দেখে 0.15, আর গ্রাফাইটের ক্ষেত্রে 0.335। এই যে ইনফরমেশনগুলো এগুলো করে নিতে হবে আর কি। আমি এটার যে কয়েকটা মানে এটা পিডিএফটা আমি শেয়ার করে তখন বেশ ব্যাখ্যাটা করে নিই, আমি তোমাকে বোঝানোর জন্য এটা বললাম আর কি। আচ্ছা, আর হচ্ছে আর এখানে একটা গ্রুপ 15 কিছু ইয়া থাকে, মানে এটা পিগুলাকে গ্রুপ 15 এটা জাস্ট বইয়ের থেকে রিডিং করে নিতে হবে, এমসিকিউর জন্য পাই। গ্রুপ 15 এই জায়গাগুলো রিডিং করে নিতে হবে, যে এখানে কোনটা ইলেকট্রনের জারণ অবস্থা কেমন। হ্যাঁ, আবার এই যে যেমন বললাম যে ইলেকট্রনের যে পরিবর্তনশীল জারণ অবস্থা তারা প্রকাশ করে। সাপোজ ধরো আমি বললাম যে আহ হ্যাঁ, এই যে জিনিসটা না পরিবর্তনশীল জারণ অবস্থা প্রকাশ করতে। তারপর হচ্ছে আবার আমি যদি বলি আম, আমি যদি তারপর বলি P15 ক্ষেত্রে 1s2 2s2 2p6, আবার যে 3s2 দিয়ে সিপি এখন সিপি দেখলাম এই যে এগুলো ক্ষেত্রে আমরা sp3 সংকলন দেখাচ্ছি। এই যে এগুলা যেগুলো এটা হচ্ছে আমার পরিবর্তন জারণ। হ্যাঁ, এই এটার ক্ষেত্রে আমার এখানে দেখা যাচ্ছে যে সংকলন যখন হয় তখন এখানে এখানে sp3 হচ্ছে, আবার এখানে সেম sp3 sp3 সংকলন সেম ভাবে ফসফরাসে দেখানো যায় sp3d, মানে এটা হচ্ছে তোমার যে জারণ অবস্থা পরিবর্তন জারণ অবস্থা প্রকাশ করতেছে এটা দেখায়। আর এটার ব্যাখ্যাগুলো একটু বই থেকে জাস্ট করে নিলে সবাই তোমরা পারবা। আচ্ছা, এই গ্লুকোফিন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেমন যে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রায় প্রশ্ন থেকে এখান থেকে সেটা হচ্ছে যে NCl5 হয় না, কিন্তু CCl5 হয় কেন? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা প্রায়, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যদি ব্যাখ্যা করি। এখানে যেটা মনে করে যৌগ গঠনের সময় উত্তেজিত অবস্থায় ফসফরাসের যে বহিঃস্তরে যে তোমার ইলেকট্রন গুলো আছে সেগুলো ভেঙে 3d অর্বিটাল অবস্থায় তারা হতে পারে, স্থানান্তরিত হতে পারে। এবং উচ্চতর অবস্থায় যে এরা +5, তোমরা এখানে নাইট্রোজেন ইলেকট্রন দেখাবা আর ফসফরাসের ইলেকট্রন দেখাবা। হ্যাঁ, তো এখানে দেখা যাবে যে তারা উচ্চতর জারণ অবস্থা, জারণ অবস্থা +5 এখানে প্রকাশ করে। প্লাস না তারা যেটা গ্রহণ করে, হ্যাঁ, +5 তারা প্রকাশ করে। কিন্তু কিন্তু নাইট্রোজেন আমি যদি ইলেকট্রোকেমিস্ট্রি দেখি যে তাদের কোনো 2d অরবিটালের কোনো সূচনা নেই। ফলে অষ্টক সম্প্রসারণ দেখা যাচ্ছে কি যে তারা ডি অরবিটালের ক্ষেত্রে নাইট্রোজেন ডি +5 জারণ মান সৃষ্টি করা সম্ভব। সেই কারণে পিসিএল5 এর মধ্যে এনসিএল5 গঠন হয় না। ঠিক আছে, পিসিএল5টা গঠন হয়, এনসিএল5টা গঠন হয় না। তো আমি যদি এটার সিমুলেশনটা যদি দেখাই, মেকানিজমটা দেখো যদি এই যে এটা আম, হ্যাঁ, মেকানিজম এটা। কারণ দেখো যে নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু তোমার ওই যে 5টা ব্লক 5+5 কেন সৃষ্টি করে না, কারণ তাদের ডি অরবিটালে স্থান নেই। সেই কারণে দেখা যাচ্ছে যে তারা করতে পারে না। হ্যাঁ, এটা আমি সিমুলেশনটা যৌগের দিয়ে এটা দেখা দিলে হয়ে যায়।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে আহ, আমরা তো জানি যে গ্রুপ 18 মৌলগুলোকে নাইট্রোজেন বলে, এই গ্রুপ 18 পরে আর মিশ্র হিসেবে নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন। এটার কারণ হচ্ছে আহ নাইট্রোজেন দুটি পরমাণু ত্রিবন্ধনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, এই যে ত্রিবন্ধনের সাথে যুক্ত থাকে দুই নাইট্রোজেন ত্রিবন্ধন, তবে N2 নাইট্রোজেনের ক্ষেত্রে ত্রিবন্ধন যৌগ অবস্থায় ত্রিবন্ধন বন্ধন ভিন্ন, কারণ হচ্ছে তারা আহ সক্রিয় যুত বিক্রিয়া দেয়, হ্যাঁ, তাদের উচ্চ বন্ধন আবার উচ্চ স্থিরতার কারণে একটা স্থিতিশীল, হ্যাঁ, তাদের তাদের উচ্চ হুম, তাদের উচ্চ স্থিতিশীল, আবার তারা হচ্ছে আবার উচ্চ বিয়োজন শক্তি আছে এদের। হ্যাঁ, এইসব কারণে তারা মূলত মানে কি বলে নিষ্ক্রিয় মূল্য, হ্যাঁ, অতি নিষ্ক্রিয় মূল্য। তাও আবার এই তিনটা কারণে যেন ত্রিবন্ধন, উচ্চ স্থিতিশীল আর হচ্ছে বিয়োজন শক্তির জন্য তারা হচ্ছে মূলত মানে নিষ্ক্রিয়। আর এদের ত্রিবন্ধনে বেশ বেশ শক্তিশালী। ওকে। আচ্ছা, আরটা হচ্ছে এখান থেকে প্রায় একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে NH3 আর হচ্ছে বেসিক হাত ধর্মটা প্রদর্শন। হ্যাঁ, এখানে প্রদর্শনটা তোমার মূলত ওই যে বলবা যে লুইস এসিড যে মতবাদ সেটা আছে কি না, লুইস পেসোর মতবাদ আছে যে যে পদার্থ ইলেকট্রন জোড় দান করে তার হচ্ছে ক্ষারক, সেই হিসেবে ইলেকট্রন জোড় দান করে। হুম, তারপর এদের বিক্রিয়াটা হচ্ছে যে NH3 আর PH3 তোমার যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আর ফসফরাসের মুক্ত ইলেকট্রন থাকায় ওরা উভয় ইলেকট্রন দাতা হিসেবে তারা কাজ করে, এই জন্য ওরা উভয় খাদ্য, হ্যাঁ, এই যে NH3 ইলেকট্রন দাতা পানি, আমি যদি H প্লাস যুক্ত করি H3N, আবার H প্লাস বা এখানে NH4 হয়ে যায়, প্লাস আকারে এটা হয়ে যায়। আবার PH3 তে যদি দেখি, হ্যাঁ, এই দুইটা বিক্রিয়ার জন্য তারা লুইস অ্যাসিড খান, তারা লুইস অ্যাসিডের মতো বার্তা সেটা ব্যবহার করতে হবে, কারণ তার খাদ্য বিজ্ঞান প্রকাশ করে ইলেকট্রন দান করে। তারপর হচ্ছে আমার এই যে দুইটা হাইড্রোজেন বিক্রিয়াটা দেখা দিলে H3NH3P এটা দেখা দিলে তোমাদের মূলত একটা ব্যাখ্যাটা হয়ে যাবে। আচ্ছা, গ্রুপ 16টা আছে চ্যালকোজেন, যে বলছিলাম গ্রুপ 16 আগে উল্লেখ করেছি, চ্যালকোজেন এই কারণে যে তারা আকরিক গঠন করে, আকরিক মৌল, হ্যাঁ, এদের বহুরূপিতা দেখে এই যে গ্রুপ 16টা একটু, হ্যাঁ, গ্রুপ 16টা এমসিকিউ আকার মাঝে মধ্যে আছে গ্রুপ 16, এটা একটু বই থেকে রিডিং করবো, বই রিডিং। MCQ, এটা মাঝে মধ্যে প্রায় এমসিকিউ আকারে এসে থাকে, জাস্ট পড়ানোর তেমন কিছু নেই, জাস্ট এমসিকিউর জন্য পড়ে নিলে হবে। ওকে। আর তেমন কিছু নাই, এদের এগুলা জাস্ট বই থেকে পড়ে নিলে যে এখানে এখানে একটা ব্যাপার আছে, সুপার অক্সাইড সাব অক্সাইড কেন, হ্যাঁ, যেমন লেব সাব অক্সাইড, লেড সাব অক্সাইড, পটাশিয়াম সাব সুপার অক্সাইড, এগুলো জাস্ট একটু বই থেকে রিডিং করে নিলে হবে, যখন বুঝে আমাদের কিছু নাই। এই গ্রুপ 18 গুলা কেন হ্যালোজেন বলা হয়, হ্যাঁ, আবার এগুলোর মধ্যে আন্তঃ গ্রুপ 18, গ্রুপ গ্রুপ 18 তোমরা তো গ্রুপ 18 না, গ্রুপ 17, গ্রুপ 17 আচ্ছা হ্যালোজেন, হ্যাঁ, কারণ এটা সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণ সৃষ্টিকারী, হ্যাঁ, এদের এই হ্যালোজেন প্লাস হ্যালোজেন মিলে তারা কি করে একটা তারা হচ্ছে হ্যালোজেনীয় দ্রবণ সৃষ্টি করে, হ্যাঁ, হ্যালোজেনীয় দ্রবণ, যে কারণে হ্যালোজেনের মধ্যে হ্যালোজেনের সাথে তারা মানে বন্ধন ক্রিয়েট করে বা যে বিক্রিয়া করে, এগুলো হচ্ছে হ্যালোজেন। এইটা বই থেকে একটু পড়ে নিতে হবে, বইটাও বই রিডিং করে নিতে হবে। ওকে, বাস এগুলো মানে মোটামুটি এমসিকিউ আকারে থাকে, এই কারণে এগুলো আমি জাস্ট রিডিং করতে বলছি। ওকে। এখান থেকে সবাই দেখবে যে
এখানের মধ্যে যেমন ধরো যে একটা বিক্রিয়া দেখবা সবাই, সেটা হচ্ছে যে ক্লোরিনের সাথে আম, পলিচুন যে বিক্রিয়া করি, এটা মাঝে একটা এমসিকিউ থাকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে সিএল সিএল প্লাস পানি। হ্যাঁ, এটা হচ্ছে পলিচুন, আর এটা হচ্ছে তোমার বেশি ব্লিচিং পাউডার। হ্যাঁ, বিক্রিয়াটা খুব একটা মনে প্রায়। হ্যাঁ, এই হলো মূলত অবস্থা। আরেকটা লাস্ট যে গ্রুপটা আছে সেটা হচ্ছে গ্রুপ 8 নিষ্ক্রিয় গ্যাস। এদের নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? এদের যে ইয়েটা আছে, ইলেকট্রন বিন্যাস, সেখানে দেখা যাচ্ছে অষ্টক পূর্ণ। হ্যাঁ, পিসি সেটা হচ্ছে অষ্টক পূর্ণ। মূলত হচ্ছে অষ্টক পূর্ণ, এখানে তাদেরকে বলা হয় হচ্ছে তোমার জিনিস গেছে হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে তোমার ক্রিপ্টন, জেনন, হ্যাঁ, তারপর সেরাটন, এগুলো তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো মনে রাখতে হবে আর কি, নিষ্ক্রিয় গ্যাস এগুলো। আচ্ছা, এরপরে এখানে একটা আছে যে যে ক্যাথলেট যৌগ, এটা মাঝে মধ্যে আসে ক্যাথলেট যৌগ, যৌগ, ক্যাথলেট যৌগ। ক্যাথলেট যৌগটা হচ্ছে মানে ক্যালাস জালির যে মধ্যবর্তী স্থানে, ক্যালাস জালের মধ্যস্থানে নিউক্লিক অ্যাসিড অবরুদ্ধ হয়, তারা যৌগ গঠন করে। যেমন হচ্ছে এয়ার কুইনাল, কুইন মানে আর্গনের কুইনাল ক্যাথলেট যৌগ, কুইনাল যৌগ। হ্যাঁ, এবার হচ্ছে মানে জালির মধ্যবর্তী স্থান। এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবরুদ্ধ তোমার একটা মানে ক্যাথলেট যৌগ গঠন করে। এটা হচ্ছে ক্যাথলেট যৌগ। হ্যাঁ, আর এদের কি 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 মানে নিশ্চয় গ্যাসের ব্যবহার এটা প্রায় আছে, এগুলা ব্যবহার নিশ্চয় গ্যাসের। এটা এমসিকিউ তে পাই আছে, সেটির বইটি রিডিং করে নিন। ওকে, তো আমার এই হলো মূলত পি ব্লক। হ্যাঁ, আর এটা এখান থেকে একটা লাস্ট একটা গুরুত্বপূর্ণ সেটা প্রশ্ন যেটা আছে মাঝে মাঝে প্রায় থাকে, আমি প্রায় এটাকে এক্সপ্লেন করে দিই যে এখানে এসব যে গঠিত হয়, কিন্তু ওয়েব স্ট্রিক্টে অস্তিত্ব নেই। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে তোমার যোজ্যতা বন্ধন মতবাদ অনুসারে মানে কোন একটা মৌলের পরমাণু বিজোড় অনুষ্ঠান বিজোড় ইলেকট্রন সংখ্যা যোজনী নির্দেশ করে। হ্যাঁ, তো আমি যদি বলি অক্সিজেনের, যদি আমি যেটা বলি ইলেকট্রন বিন্যাস যদি বলি, যেহেতু আরটা হচ্ছে সালফারের, যদি আমি
KPY 50Z1 3D0। হ্যাঁ, এখান থেকে যদি দেখি ইলেকট্রোকেমিস্ট্রি দেখা যায় যে সাধারণত অক্সিজেন আর সালফারের যে বহিস্থিত যে বীজের ইলেকট্রন গুলা দুইটা। হ্যাঁ, বহিঃস্থ বীজের ইলেকট্রন সংখ্যা দুইটা। ক্লিয়ার? হ্যাঁ, ইলেকট্রন উভয়ই তোমার যোজনী দ্বি প্রকাশ করে এবং ও একটা এসএস গঠন করে। কিন্তু তবে উত্তেজিত অবস্থায় যে 3s3p1 যে অরবিটাল বা 3d অরবিটালে স্থানান্তরিত 6টি যৌগ করতে সক্ষম হয় সালফারের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে 3d অরবিটাল গুলো এখানে যৌগ দহন করতে সক্ষম হয়। যেটা বলি যে এই জায়গাটা উত্তেজিত অবস্থায় 3d1 আর 3px তারা যৌগ গ্রহণ করতে সক্ষম হয়। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে ডি অরবিটাল না থাকায় তারা উত্তেজিত অবস্থায় এই ইলেকট্রন বীজের ইলেকট্রন সংকুচিত খুব কম। এই জন্য ওয়েভ চিত্রে কোনো তোমার অস্তিত্ব নাই। এই কয়টা হচ্ছে তোমার ইয়ে। তো এই হলো তোমার এস আর পি অরবিটালের যে বৈশিষ্ট্যগুলো, এগুলোই, এর বেশি কিছু নাই। এর যদি বেশি কিছু থাকে আমি পরে ক্লাসে আলোচনা করব। আর একটা লাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে CCl4 আদ্য বিশ্লেষিত হয় না। কিন্তু CL4 হয়। এটার ব্যাখ্যাটা হচ্ছে তোমাদের দুইটা ইলেকট্রন বিন্যাস একটু দেখাবা। এটার কারণটা হচ্ছে কোনো যৌগের আদর্শন হওয়ার প্রধান পদক্ষেপটা হচ্ছে তোমার যৌগের যে কেন্দ্রের যে পরমাণুর সঙ্গে পানি অণু অক্সিজেনের যে পরমাণুগুলো মুক্তিরোধক ইলেকট্রন সন্নিবেশ সৃষ্টি করে মধ্যবর্তী অস্থায়ী দ্বারা যৌগ গঠন করে। ফলে ওই অস্থায়ী যৌগে HCl অপসারণ হয়। যেহেতু SiL4 এর সিলিকন সিলিকনের যে তোমার দ্বিতীয় মৌল সেখানে 3d অরবিটাল আছে এবং পানি মুক্তিরোধক ইলেকট্রন সন্নিবেশের মাধ্যমে তারা মধ্যবর্তী অস্থায়ী যৌগ তৈরি করে এবং HCl ClCl CCl4 আদর্শ হয়। এর ফলে যে তোমার SiCl4 এর চারটা পরমাণু প্রতিস্থাপিত হয়। এর যদি ব্যাখ্যা যদি থাকে SiCl4 প্লাস 4h2O SiOH2 যদি হবে এখানে প্লাস হবে 4h2। ওকে, মানে চার ধাপে তো পানির বিক্রিয়া চারটা যে ফ্লোয়িং পয়েন্ট থাকে ওই মূলকটা প্রস্থাপিত হয়ে থাকে। হ্যাঁ, অপরপক্ষে CCl4 কার্বনের দ্বিতীয় মূল আর হচ্ছে এদের কার্বন পরমাণুর দ্বিতীয় স্তরে 2d অরবিটাল নাই। এই কারণে CCl4 যে আহ, কার্বনের সাথে সন্নিবেশ গঠন করে অস্থায়ী যৌগ গঠন করতে পারে না। এই জন্য CCl4 তোমার আদর্শিত হয় না। ওকে, এটা আদর্শিত এটা হয় না, কিন্তু এটা হয়। হুম, এই হলো তোমার মূলত অবস্থার সবই। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে ডি অরবিটাল আর যে আণবিক বন্ধন সমুদ্রের বন্ধন বিভিন্ন বন্ধনগুলো আলোচনা করবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।